আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি.কমে। আজকে আমরা উপস্থিত হলাম অন্য একটি ক্লাসে। আজকে আমাদের এই অধ্যায়ের 12 নম্বর ক্লাস। আজকে আমরা পড়াবো অরবিটালের অধিক্রমণ ও সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ। তবে এর আগেও আরেকটু পড়া আছে, যেটা আমরা ক্লাস 10-এ পড়ে আসছি, যে আইনিক বন্ধন, সমযোজী বন্ধন এগুলো কাকে বলে। যেহেতু তোমরা এগুলো জানো, আমি এগুলো আর বিস্তারিত বলবো না, শুধু একটু বলে যাব এবং বোর্ডে লিখবো না। মোটামুটি এগুলো সবাই জানে। প্রথমে আসি আইনিক বন্ধন। আইনিক বন্ধন কাকে বলে? ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে ওইটা আইনিক বন্ধন। এটা ক্লাস 10-এ শিখে আসছে, এটা আমাদের দরকার নাই। ঠিক অনুরূপভাবে সমযোজী বন্ধন কাকে বলে এটাও লাগবে না। তাহলে অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে সমযোজী বন্ধন বলে। তবে সবসময় যে অধাতু হবে এমন না, ধাতু হয়, ধাতু অধাতু মাঝে মাঝে হয় যে সমযোজী বন্ধন। যেমন আমি উদাহরণ যদি দিই, এই যে এরপরে যখন সম্পরায়ন করাবো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম যদিও ধাতু, এর সাথে ক্লোরিনের যে বন্ধনটা, এই বন্ধনটা সমযোজী বন্ধন। তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেই বন্ধনকে সমযোজী বন্ধন বলে। এই সমযোজী বন্ধনটাও বিস্তারিত আমরা ক্লাস 10-এ শিখে আসছি। আর এরপরে আমরা আসবো অরবিটালের অধিক্রমণ, অর্থাৎ এসপি ডি যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো একে অপরের কিভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গ্রহণ করে সেটা। তবে অরবিটালের অধিক্রমণটা দেখাবো না, সমযোজী বন্ধনের যে শ্রেণীবিভাগ এই দুইটা দেখালে অরবিটালের অধিক্রমণটা হয়ে যাবে। অরবিটালের অধিক্রমণ মানে একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে কিভাবে প্রবেশ করে ইলেকট্রন শেয়ার করে। যেমন এই যে এই একটা অরবিটাল আরেকটা অরবিটালের সাথে যে ইলেকট্রন শেয়ার করলো, এই শেয়ার, এটার নামই অধিক্রমণ। তাহলে আমরা এই যে সমযোজী বন্ধনের যে শ্রেণীবিভাগ আছে, এখান থেকে অরবিটাল অধিক্রমণ কিভাবে হয় সেটা জানতে পারবো। এই কারণে আমি এটা দেখাবো না, সরাসরি আমি চলে আসবো সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ। সমযোজী বন্ধন দুই প্রকার। সমযোজী বন্ধন দুই প্রকার। এক নম্বর সিগমা বন্ধন, দুই নম্বর পাই বন্ধন। তাহলে আমরা আসি সিগমা বন্ধন কাকে বলে। একই বা দুটি ভিন্ন পরমাণুর দুটি পারমাণবিক একই বা দুটি ভিন্ন পরমাণুর একই অক্ষ বরাবর দুটি পারমাণবিক অরবিটাল সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সিগমা বন্ধন বলে।
সিগমা বন্ধন তিন ভাবে গঠিত হতে পারে। সিগমা বন্ধন তিন ভাবে গঠিত হতে পারে। এক নম্বরটা হচ্ছে এস এস অধিক্রমণ, অর্থাৎ এস অরবিটাল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে। এস এস অধিক্রমণ। দুই নম্বর হচ্ছে এস পি অধিক্রমণ। তিন নম্বর হচ্ছে পি পি অধিক্রমণ। আমি এখন এই তিনটা বিষয় একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসি এস এস অধিক্রমণ। এস এস অধিক্রমণ মানে একটি পরমাণুর এস অরবিটাল অপর পরমাণুর এস অরবিটাল এক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে আমরা এক্ষেত্রে এটার এস এস অধিক্রমণের একটা উদাহরণ আছে হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, হাইড্রোজেনের একটি হাইড্রোজেনের একটা ইলেকট্রন যোগ অপর হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন, এটা সামনাসামনি অধিক্রমণ করবে। এটা সিগমা বন্ধন, অর্থাৎ এটাকে আরো একটু স্পষ্ট করে লিখলে এমন হয় এইটা, অর্থাৎ একটি হাইড্রোজেনের এস অরবিটাল আর একটি হাইড্রোজেনের এস অরবিটাল মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এক্ষেত্রে সিগমা বন্ধন গঠন করে। এই সিগমা বন্ধন বা এই সিগমা বন্ধন বলে হাইড্রোজেন গঠন করে। এরপর আমরা দুই নম্বরটা আসি। এক্ষেত্রে আমরা সংজ্ঞার মধ্যে যেহেতু বলছিলাম একই অক্ষ বরাবর দুটি পারমাণবিক অরবিটাল সামনাসামনি বা মুখোমুখি, এক্ষেত্রে মুখোমুখি হয়ে গেছে। আমরা যখন পাই বন্ধনের সংজ্ঞা দেব তখন সব কথা একই থাকবে, একই বা দুটি ভিন্ন পরমাণুর একই অক্ষ বরাবর দুটি পারমাণবিক অরবিটাল। শুধু এখানে এই সামনাসামনির জায়গায় পাশাপাশি যখন লিখে দিব, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে পাই বন্ধন বলে। এই জন্য আমি এই সংজ্ঞাটা আমি মুছে এরপরে লিখে দিব। এরপরে আমরা আসি এস পি অধিক্রমণ। দুই নম্বরটা আসি এস পি এসপি অধিক্রমণ করতে হলে আমরা প্রথমে এই যোগটা আসি 1s1 আর ফ্লোরিনের 1s2 2s2 2px 2py 2pz। হাইড্রোজেনের এস অরবিটালে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা ফ্লোরিনের pz ইলেকট্রনের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে। এটা সিগমা বন্ধন, অর্থাৎ হাইড্রোজেনের এস অরবিটাল ফ্লোরিনের pz অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে এখানে sp অধিক্রমণ হয় এবং এক্ষেত্রে সিগমা বন্ধন গ্রহণ করে। আরেকটা আছে pp, একটি পরমাণুর p আরেকটি পরমাণুর p অরবিটাল অধিক্রমণ করে সিগমা বন্ধন গ্রহণ করে। যেমন আমরা ফ্লোরিন আসি, আর ফ্লোরিনের যেহেতু আমি একটু আগে ইলেকট্রন বিন্যাস লিখছি, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা লিখলাম না। অর্থাৎ একটি ফ্লোরিনের pz অরবিটাল অপর ফ্লোরিনের pz অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে একটি সিগমা বন্ধন গ্রহণ করবে।
এভাবে আমরা সিগমা বন্ধন কিভাবে গঠিত হয় সেটা বুঝলাম। এ পর্যায়ে আমাদের সিগমা বন্ধনের কিছু বৈশিষ্ট্য পড়া লাগবে। সিগমা বন্ধনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি কয়েকটা বৈশিষ্ট্য বুঝিয়ে দিই। সিগমা বন্ধন যেহেতু একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর সামনাসামনি মুখোমুখি অধিক্রমণ করে, তাই সিগমা বন্ধনটা দৃঢ় বা শক্তিশালী। তারপরে সিগমা বন্ধনে অংশগ্রহণকারী যে অরবিটালগুলো আছে, ওই অরবিটালগুলোর মুক্ত আবর্তন সম্ভব না বলে সিগমা বন্ধনের বিস্তার বেশি। তারপরে সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুগুলোর মুক্ত ঘূর্ণন সম্ভব না। সিগমা বন্ধন গঠন করলে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে একক বন্ধন হয়, আর এই একক বন্ধন হওয়ার ফলে এই বন্ধনটা যেহেতু দৃঢ়, তাই সিগমা বন্ধনে যখন থাকে কোনো একটা অণু, তখন ওই অণুটা কম সক্রিয় হয়। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে। এ পর্যায়ে আমরা আসবো পাই বন্ধন। পাই বন্ধন কাকে বলে, পাই বন্ধন কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখাবো। আমরা সিগমা বন্ধনের যে সংজ্ঞা লিখলাম, সেই সংজ্ঞাতে শুধু এই ক্ষেত্রে এই জায়গাটায়, এই সামনাসামনি জায়গায় মুখোমুখি লাগিয়ে দিলেই আমাদের পাই বন্ধন হয়ে যাবে। আমি বুঝে বুঝে এটা করে দিই। পাই বন্ধন একই বা দুটি ভিন্ন পরমাণুর একই অক্ষ বরাবর দুটি পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে পাই বন্ধন বলে। পাই বন্ধনের একটা বৈশিষ্ট্য আছে। পাই বন্ধনের বৈশিষ্ট্যর ক্ষেত্রে এস অরবিটাল যেহেতু গোলাকার, এস অরবিটাল পাই বন্ধনে অংশগ্রহণ করে না। আর এই পাই বন্ধনটা এক্ষেত্রে পাশাপাশি অংশগ্রহণ করে, এক্ষেত্রে এই কারণে এই পাই বন্ধনটা দুর্বল। আমরা ক্লাস 10-এ 11 অধ্যায় পড়ে এসেছিলাম যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন, অথবা আরেকটা কোশ্চেন পড়ছিলাম অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। অ্যালকেনে কার্বন বা কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধন আছে, আর একক সমযোজী যেটা ছিল সেটা হচ্ছে সিগমা হওয়ার কারণে সেটা দৃঢ়। কিন্তু এক্ষেত্রে এই যে এটা ইথিন, আর এখানে ছিল এটা ইথেন, এখানে যে ডাবল বন্ড আছে, একটা সিগমা একটা পাই, আর এখানে এটা সিগমা। তাহলে এই যে অ্যালকিন, এটার তুলনায়, অর্থাৎ অ্যালকেনের তুলনায় ইথিনের তুলনায় ইথিন অধিক সক্রিয়। এটা সক্রিয় কারণ এক্ষেত্রে ডাবল বন্ড আছে, একটা সিগমা বন্ধন পরেরটা পাই বন্ধন। এই সিগমাটা দৃঢ় বা শক্তিশালী হইলেও পরের যে বন্ধনটা আছে এই বন্ধনটা দুর্বল। কেন দুর্বল? কারণ এই যে পাশাপাশি অধিক্রমণ করে, আর পাশাপাশি অধিক্রমণ করলে একটা আরেকটার মধ্যে দৃঢ়ভাবে অধিক্রমণ হয় না। সিগমা বন্ধন যেমন একটা আরেকটার মধ্যে প্রবেশ করে, ঠিক এক্ষেত্রে এই একটা আরেকটা মধ্যে প্রবেশ করে না, ফলে এই বন্ধনটা একটু দুর্বল হয়। তারপর আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সিগমা বন্ধনে বলে আসলাম, সিগমা বন্ধন যখন গঠন করবে তখন মুক্ত আবর্তন সম্ভব, কিন্তু যখন পাই বন্ধন গঠন করবে তখন মুক্ত আবর্তন সম্ভব হয় না। আমি এটা বাস্তবে উদাহরণ দিয়ে দেখাই এটা বোঝার জন্য। যেমন এক্ষেত্রে যে যৌগটা আছে, এই যে দুটা যৌগ, এই দুটা যৌগ নিয়ে আমি কল্পনা করি যদি মুক্ত আবর্তনটা আসলে কি। যেমন সিগমা বন্ধন হইলে একক বন্ধন, আমি এইভাবে বলতে পারি, এই পাশে এটা মনে করি CH3, এটা মনে করি CH3, তাহলে এটা
একটা সিগমা বন্ধন, তাহলে এটাকে আমরা এভাবে ঘোরাতে পারি, এভাবে ঘুরবে, মুক্ত আবর্তন সম্ভব। কিন্তু এক্ষেত্রে যখন এই যে সিগমার সাথে সাথে যখন একটা পাই হয়ে যাবে, তখন বন্ধনটা হয়ে যাবে এমন বন্ধন হয়ে যাবে। এমন বন্ধন হয়ে গেলে এই ক্ষেত্রে আর মুক্ত আবর্তন সম্ভব নয়। যেমন আমি যদি ঘুরাই, যে একটু ঘুরি আর ঘোরাতে পারবো না, আর ঘুরবে না। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করে দেখতে পারো যে দুইটা নিয়ে, বা আমরা একটা কাঠ, একটা কাঠে একটা পেরেক মেরে আমরা ঘোরাবো, ঘুরবে, কিন্তু যখন দুইটা মারবো তখন আর ওই কাঠটা ঘোরানো যাবে না। অর্থাৎ পাই বন্ধন থাকলে সেটা মুক্ত আবর্তন সম্ভব না। তাহলে এক্ষেত্রে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা করে নিবে। আমি এ পর্যায়ে পাই বন্ধন কিভাবে গঠিত হয় সেটা আসি, দুইটা যৌগ আসি, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই দুইটা যৌগ আসবো। আমি সংজ্ঞাটা লিখছি, সংজ্ঞাটা মুছে দিই। প্রথমে আসি অক্সিজেন দিয়ে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2py 2pz। এক্ষেত্রে 2px এ দুইটা, y এ একটা, z এ একটা। এক্ষেত্রে একটি অক্সিজেনের y অরবিটাল আর একটা অক্সিজেনের y অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করবে, করে এই সিগমা বন্ধন গঠন করবে। আর সিগমা বন্ধন গঠন করার পর প্রতিটা অক্সিজেন পরমাণুতে আরো একটা করে ইলেকট্রন রয়ে যাবে, থেকে যাবে। এই যে একটা করে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনটা পাশাপাশি অতিক্রমণ করবে। আমরা এইভাবে ডট ডট দিয়ে দেখাতে হবে, এটা পাই বন্ধন। এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এইটা পাই, এটা সিগমা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যদি একাধিক বন্ধন থাকে, তাহলে প্রথম যে বন্ধনটা, সেই বন্ধনটা সিগমা, আর প্রথমটা হওয়ার পর অতিরিক্ত যতগুলো হবে ততগুলো পাই বন্ধন। এরপরে আমরা এটা আসি নাইট্রোজেন। 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের তিনটা অরবিটালই শেয়ার করবে। এটা x, এটা y, এটা z, তিনটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। x, এটা y, এটা z। এক্ষেত্রে একটি নাইট্রোজেনের এক্স অরবিটাল অপর নাইট্রোজেনের এক্স অরবিটাল সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে এই একটা সিগমা বন্ধন গঠন করলো। একটি সিগমা বন্ধন গঠন করার পর আরো দুইটা অরবিটালে রয়ে গেছে যে একটা করে ইলেকট্রন আছে, ফলে এই নাইট্রোজেনের একটি নাইট্রোজেনের y অরবিটাল আর একটা নাইট্রোজেনের y অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রমণ করবে, পাশাপাশি অতিক্রমণ করবে। তারপরে এইটার pz অপরটার pz,
পাশাপাশি অধিক্রমণ করবে, করার ফলে আরো দুইটা করে পাই বন্ধন গঠন করবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। অর্থাৎ এক্ষেত্রে এই যে তিনটা বন্ধন আছে, একটা বন্ধন সিগমা আর বাকি দুইটা বন্ধন পাই। তাহলে আমরা কিভাবে সিগমা এবং পাই বন্ধন গঠিত হতে পারে সেটা দেখলাম। এক্ষেত্রে দুইটা বা তিনটা কোশ্চেন আছে, তিনটা প্রশ্ন আছে যে এস অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন, একটা প্রশ্ন। তারপরে আরেকটা আছে পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন, আর এরপরে যখন সংকরায়ন পড়ব তখন পাই বন্ধন কেন সংকরায়নে অংশগ্রহণ করে না। তাহলে আমি যে কোশ্চেন তিনটা বললাম, তিনটার মধ্যে প্রথম দুইটা কোশ্চেনের উত্তরটা আমি বলে দিই। এস অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না কেন? এস অরবিটাল যেহেতু গোলাকার, আমরা এক্ষেত্রে দেখছি যে পাই বন্ধন হতে গেলে পাশাপাশি হতে হবে, সামনাসামনি না। যেহেতু এস অরবিটাল গোলাকার, এই গোলাকার হওয়ার কারণে এই অরবিটালটা পাশাপাশি অধিক্রমণ করতে পারে না। যেহেতু পাশাপাশি অধিক্রমণ করতে পারে না, তাই এস অরবিটাল পাই বন্ধন গঠন করে না। এরপরে আছে যে পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। কেন পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন? এখানে আমরা যেটা দেখি যে পাই বন্ধন একটি অরবিটাল আর একটা অরবিটাল, যদিও একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে প্রবেশ করে নাই, কিন্তু পাশাপাশি তো অধিক্রমণ করছে। এই পাশাপাশি অধিক্রমণ করছে অর্থাৎ পাশাপাশি শেয়ার করছে, আর পাশাপাশি শেয়ার করার কারণে এই পাই বন্ধনকে আমরা সমযোজী বন্ধন বলবো। এরপরে আরেকটা যে প্রশ্ন আছে, সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না কেন? এটা যখন সংকরায়ন পড়াবো তখন এটা বলে দিব। এই পর্যায়ে আমরা আসি কিছু অবজেক্টিভ। একটা যৌগ দেওয়া থাকে যে একটা যৌগের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে, এইভাবে এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে থাকে। যেমন আমরা যদি একটা যৌগ দিই CH3 বন্ড CH3, এখানে সিগমা পাই এর সংখ্যা কত, তাহলে এই যৌগটা সিগমা পাই এর সংখ্যা বুঝতে হলে এটা ভেঙে লিখতে হবে। যেগুলো একক একক হইলে সেগুলোই সিগমা। তাহলে এক্ষেত্রে টোটাল একক আছে 1 2 3 4 5 6 7, 7টি সিগমা আর পাই বন্ধন নাই নেই। ঠিক, এখন যদি আমরা এইভাবে আসি, এটা আছে ইথেন, এখন যদি আমরা এটা আসি ইথিনে আসি, এক্ষেত্রে এই জায়গাটা দুইটা বন্ধন দেওয়া আছে, তাহলে প্রথমটা সিগমা পরেরটা পাই, তাহলে এক্ষেত্রে একটা সিগমা একটা পাই, তাহলে 1 2 3 4 5, 5টি সিগমা ও একটি পাই। এইভাবে আমাদের যে যৌগগুলো আছে, এখন বেনজিন আসি। যে বেনজিনের চিত্রটা লিখলাম, এক্ষেত্রে কয়টা সিগমা এবং কয়টা পাই। এই চক্রের মধ্যে তিনটা ডাবল আছে, তার মানে তিনটা পাই, এবং এক্ষেত্রে 6টা চক্রের মধ্যে 6টা সিঙ্গেল আছে, 1 2 3 4 5 6, আর এক্ষেত্রে আরো হাইড্রোজেন দিয়ে আরো 6টা আছে, তাহলে টোটাল 12টি সিগমা ও 3টি পাই। এভাবে আমরা আরো অনেক যৌগ আছে, তোমরা এগুলো শিখে নেবে। তাহলে আজকে আমরা শিখলাম সিগমা বন্ধন, পাই বন্ধন, তারপর এখানে কিছু ব্যাখ্যা শিখলাম, এবং কোন যৌগে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে এগুলো শিখলাম। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।